প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজনের অনুরোধ করতে চাই, গুজবে আপনারা কান দিবেন না। দেখেন পলক সাহেব, আজকে কিন্তু 2 হাত জোর করে রেমিটেন্স, এত সস্তা রেমিটেন্স আপনারা দিব, আর আপনি এটা গুলি কিনা দেশের সাধারণ মানুষের উপরে বুকে গুলি চালাইবেন। এক সপ্তাহ আপনি দেশ চালাতে পারতেছেন না প্রবাসীদের ছাড়া, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া আপনি এক সপ্তাহ চালানোর মতো ওই হ্যাডাম, ওই ক্ষমতা আপনার সরকারের নাই। আমাদের ফ্যামিলির খোঁজ খবর নিতে পারি না, আমরা টাকা পাঠাবো কিভাবে, পরিবারকে জানাবো কিভাবে, সেটা যদি না করতে পারি তাহলে শুধু রেমিটেন্স পাঠালে ভিক্ষুক কিভাবে? জাতিতে পরিণত করার জন্যই নাকি এই তাণ্ডবগুলো চালানো হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভিক্ষুক জাতিতে পরিণত করার জন্য একটা মানুষ যখন, আমাকে শোনা যাচ্ছে? যে একটা 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 হ্যাঁ, একটা সাধারণ ছাত্রছাত্রী যদি নিজেকে প্রোটেক্ট করার জন্য রাস্তায় দাঁড়ায়, সেটা ওনারা বিএনপি জামাতের তকমা লাগিয়ে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এতটাই নির্লজ্জ হয়ে গেছেন। ভিক্ষুক তো আমরা প্রবাসী বা কার কেউ না, ভিক্ষুক আপনি নিজে, আপনি চায়না যান, ইন্ডিয়ায় যান ভিক্ষা করার জন্য, এক সপ্তাহ আপনি দেশ চালাতে পারতেছেন না প্রবাসীদের ছাড়া, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া আপনি এক সপ্তাহ চালানোর মতো ওই হ্যাডাম, ওই ক্ষমতা আপনার সরকারের নাই। তাহলে আপনার সব প্রবাসীদের, আপনার প্যানেলের মন্ত্রীরা প্রবাসীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, বা প্রবাসীদের চাওয়া পাওয়াকে কেন আপনি মূল্য দিচ্ছেন না? কেন বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছেন না? কেন স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছেন? আপনি প্রবাসীদেরকে হুমকি দিচ্ছেন, পাসপোর্ট বাতিল করার জন্য আপনার মন্ত্রীরা আবেদন করছে, প্রবাসীরা টাকা না দিলে আপনারা তাদেরকে হেনস্থা করবেন, তাদের পাসপোর্ট বাতিল করবেন। এই রাশেদ মেনন ভাই, আমি আপনার থেকে আশা করছিলাম যে আপনি একজন প্রবাসী হয়ে অন্তত এই প্রবাসীদের হুমকি দামকি, প্রবাসীদের কষ্ট নিয়ে কথা বলার দরকার ছিল। সেই জায়গায় আপনি রাসেল বাদল ভাই বলছেন যে এটা আইনের বিষয় ছিল। আজকে আপনি কি জানেন না, ওবায়দুল কাদের সাহেব স্বয়ং নিজে বলছেন যে ছাত্রলীগ দমন নিপীড়ন করবে, ছাত্রলীগ এদের জন্য যথেষ্ট, আন্দোলনকারীদের জন্য যথেষ্ট। আপনি নেটের অজুহাত দিয়েছেন, প্রবাসে আমরাও থাকি, আমরা দেখেছি নেট বন্ধর আগে কিভাবে ওবায়দুল কাদের, তারপরে শেখ হাসিনা কিভাবে হুমকি দামকি, রাজাকারের বাচ্চা বলে হুমকি দামকি দিয়েছে। আপনি প্রবাসীদের কোন জায়গায় কোন পোস্টে কিভাবে আছেন আমি জানি না, কিন্তু আপনার থেকে এটা আশা করা উচিত ছিল। আপনার বলা উচিত ছিল বাংলাদেশে যত কিছু ক্ষতি হয়েছে ওই ক্ষতি আমরা প্রবাসীরাই ঠিক করে দিব, আমরা আমাদের, আপনি এর বিনিময়ে একটা ভোটের অধিকার নিশ্চিত করেন, মানুষের সুশাসন নিশ্চিত করেন, স্বৈরাচারী কায়দা থেকে আপনি পদত্যাগ করেন। আপনার এটা না বলে আপনি মনির ভাই, আমি শেষ করে দিচ্ছি, আপনি বলা উচিত ছিল এটা, কিন্তু সেটা না বলে আপনি এই নির্বাহী আদেশের জন্য, আপনি যদি কোর্টের ব্যাপার হয় তাহলে বন্ধের দিনে কিভাবে কোর্টের রায় হলো, কিভাবে এখন শেখ হাসিনার রায়ের আগেই বলে দিয়েছিল যে তোমাদের আশা অনুরূপ কোর্টের রায় আসবে, এটা কিভাবে বলছে আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ আপনাকে। মনির, আনমিউট করে প্রশ্নটা বলেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। মুন্নি আপা আসলে ঠিকই বলেছেন, আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদের দেশপ্রেম না থাকার কারণে, নিজেদের সমস্যার সমাধান না করতে পারার কারণে ঐক্যবদ্ধ হতে পারে নাই। নিজেদের কি অধিকার পাবেন, কি পাবেন, এইসব আলোচনা করতে করতে দিন শেষ। আমাদের রাজনৈতিক দলগুলো যদি দেশপ্রেম থাকতো তাহলে আরো আগে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারতো। দ্বিতীয়ত দেখেন, আওয়ামী লীগ পুরো প্রশাসনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। তাহলে আপনি দেখেন, আজকে দেখেন 17 বছরের একটা ছেলেকে কিভাবে রিমান্ডে দিতে পারে? সে বাংলাদেশের আইন অনুযায়ী সে এখনো শিশু। তাইলে একজন শিশু কিভাবে 5 দিনের রিমান্ডে দিতে পারে? যে বিচারক এই রিমান্ডটা দিয়েছেন, উনার বিবেক কতটুকু উনি কি আইন জানেন না? তাহলে এরকম যদি সারা দেশে হয়ে থাকে তাহলে আমাদের মানুষের নিরাপত্তা কোথায়, দেশের মানুষের নিরাপত্তা কোথায়? আওয়ামী লীগ প্রত্যেক থানাকে নিজের কার্যালয়ে পরিণত করেছেন, প্রত্যেক কনস্টেবলকে নিজেদের কর্মী মনে করেন, প্রত্যেক ওসিকে থানার সভাপতি মনে করেন। আমাদের দেশে ডিবি হারুন একজন আছেন, উনি নিজের দলের দেশের সন্ত্রাসী ধরতে পারে না, জামাত বিএনপির লোক কোথায় কোন জায়গায় আছে এদেরকে ধরে নেন। 3 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে গেছেন, 12 জন শিক্ষক গেছেন, উনি শিক্ষকদের সাথে দেখা করার সময় পান না। তাহলে ওনার কাকে মানুষ ইজ্জত করে, কাকে সম্মান করে? মানুষের ইজ্জত সম্মান কোথায় আছে? এরপরে দেখেন, দেশের মানুষের নিরাপত্তা কোথায়? সরকার বলছে মোবাইলের টাওয়ার নাকি নষ্ট হয়ে গেছে, কিন্তু মোবাইল অ্যাসোসিয়েশন আজকে বিবৃতি দিয়েছেন যে মোবাইল টাওয়ারের কোনো সমস্যা নেই, সরকারি এটা বন্ধ করে রেখেছেন। ধন্যবাদ আমাদের সবাইকে।
জি ধন্যবাদ। রনি খান আনমিউট করে প্রশ্নটা বলেন। রনি। ধন্যবাদ মনির ভাই সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওই মুক্তিযোদ্ধার চেতনার বড়ি আর রাজাকার দিয়া যে 2013 সালে যে খেলাটা খেলছিলেন, সেইটা মনে করছিলেন যে এইবারও খেলবেন, কিন্তু দেশের জনগণ এখন আপডেট হয়েছে। আপনি যেমন ডিজিটাল বাংলাদেশ করছেন, দেশের নাগরিকরা এখন ডিজিটাল হয়েছে। যে বক্তব্য আপনি দিছিলেন যে মনে করছিলেন ওই যে কুলাঙ্গার ইমরানের সরকার লাকির মতো লোক দাঁড়া কইরা বুঝি এইবারও একটা কিছু করবেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে মন নিবেন। আপনার এই রাজাকারের ট্যাবলেট আপনারই খাওয়াই দিছে। এই যে এখন বলতাছেন যে আবার আর একটা সুর তুলছেন যে আপনি এই এখানে জামাত শিবির ঢুকছে, আপনি অপেক্ষা করেন। এই জামাত শিবির আর কদিন পরে এই বাংলাদেশের নাগরিকরাই বলবে। কারণ এখন তো আপনার মতের বিরুদ্ধে বললে আপনি বলবেন যে জামাত শিবির বিএনপি, কারণ আপনার মতের বিরুদ্ধে এখন দেশের 99% মানুষ আপনার মতের বিরুদ্ধে। একমাত্র 1% লোক আছে যারা এই যে আওয়ামী লীগের দালালি করে বা তাদের ওখান থেকে এই যে হালুয়া রুটি খায়, তারাই একমাত্র বাদে। আপনি আর কদিন পর স্লোগান দিবে যে জামাত শিবির, জামাত শিবির। কে বলেছে? কে বলেছে আমরা জামাত শিবির? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার? এই স্লোগান আসবে। আমরা সবাই জামাত শিবির হয়ে যাবো প্রয়োজন পড়লে, যদি এই সরকারকে ওই গদির থেকে টাইনা নামাইতে হয়। আর একটা কথা বলি মনির ভাই, ওই যে দেখেন পলক সাপড়ে আমি বলছিলাম না কালকে, কিন্তু সে বলছিল আজকে কিন্তু 2 হাত জোর করে রেমিটেন্স, এত সস্তা রেমিটেন্স আপনারা দিব আর আপনি এটা গুলি কিনা দেশের সাধারণ মানুষের উপরে বুকে গুলি চালাইবেন। ধিক্কার জানাই এইরকম প্রধানমন্ত্রী, এইরকম এই যে কুলাঙ্গার যারা আছে, যারা আইসা দালালি করে তাদেরকে। আপনারা একটা অপেক্ষা করেন মনির ভাই, এরশাদ পতনের আন্দোলন সময় প্রথম যে শহীদ হয়েছিল নূর হোসেন, তার পরে কিন্তু 3 বছর সময় লাগছে এরশাদ। সে তো ছিল একজন ওয়ার্ড লেভেলের স্বৈরাচার। আর এখন তো যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি সে তো মাফিয়া। এই মাফিয়া সম্পর্কে যে আমরা যুদ্ধে নামছি, হয়তো একটু সময় লাগবে। আমরা হাল ছেড়ে দেয়নি, প্রবাসীরা সহ সবাই আমরা ঐক্যবদ্ধ। এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মাঠ থেকে সরে যাব না, এর শেষ দেখে ছাড়বো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ফুয়াদ হাসান। ফুয়াদ হাসান আনমিউট করে প্রশ্নটা বলেন। ফুয়াদ। আসসালামু আলাইকুম। মনির ভাই, আমি আপনার মাধ্যমে রাশেদ বাদল ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি। ওনার কিন্তু শুরু থেকে আমি ওনার বক্তব্যগুলো শুনলাম। ওনার বক্তব্য শুনে যতটুকু বুঝলাম, উনি আমাদের হাসু আপার অনেক বড় ফ্যান। ঠিক আছে, উনি হাসু আপার যে সুরে কথা বলতেছেন, উনি প্রথম থেকে শুরু করে ওনার ভঙ্গিমায় কথাগুলো বললেন। ওনার কাছে এতগুলা লাশ পড়লো, ওই বিষয়ে তার কাছে ন্যূনতম কোনো মানে কোনো কিছু মনে হয় না। কিন্তু স্থাপনা ভাঙছে ভাঙছে ভাঙছে, বিদেশ থেকে আমাদের কোনো কাজ আসবে না, বাইরে আসবে না, এসব বিষয়ে উনি খুব দুঃখ প্রকাশ করলেন। কিন্তু এতগুলো লোক মারা গেল, ওই বিষয়ে তার কোনো দুঃখ প্রকাশ নাই, কোনো কিছু নাই। তাকে দেখে মনে হচ্ছে যে না, তার কাছে মানুষের জীবনের চেয়ে আপনার এই স্থাপনা গুলাই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন তার কাছে, এই সবগুলা স্থাপনার বিনিময়ে যতগুলা লোক মারা গেছে, এর থেকে একটা লোককে উনি জীবিত করে আইনা দেখ, যেহেতু তার এত কষ্ট লাগতেছে এসব বিষয়। জি ধন্যবাদ। রফিকুল। রফিকুল, এমডি রফিকুল আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম প্রিয় সম্পাদক মন্ডলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাদল ভাইকে বলতে চাই বা প্রশ্ন রাখতে চাই যে এই যে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে প্রবাসীদের যে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার 1 সপ্তাহ হয়ে গেল, তারপরে নেট চালু করে দিয়েছে 2-4 ঘন্টার জন্য, বলছে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবো। যেখানে আমাদের ফ্যামিলির খোঁজ খবর নিতে পারি না, আমরা টাকা পাঠাবো কিভাবে, পরিবারকে জানাবো কিভাবে, সেটা যদি না করতে পারি তাহলে শুধু রেমিটেন্স পাঠালে কিভাবে হবো? যদি আমরা পিনকোড নাম্বারে টাকা ছাড়ি, সেই পিনকোড নাম্বারটা যদি পরিবারের কাছে নাই দিতে পারি, তাহলে আমরা কিভাবে রেমিটেন্স পাঠাবো? আর রেমিটেন্স চাইলে কি পাওয়া যায়? যদি প্রত্যেকের দাবি না মানে নেয়, সাধারণ শিক্ষার্থীর যদি দাবি না মেনে নেয়, আর সেই দেশে এখন আমরা রেমিটেন্স পাঠাবো, আর সেই রেমিটেন্স দিয়ে বন্দুকের গুলি কিনবি, আর হলো সাধারণ জনগণের বুকে সে গুলি চালাবে। এখন তো এই যে আমাদের গ্রামে, দেশ গ্রামে পুলিশ ঢুকছে, ঢুকে বাড়ি বাড়ি যায় তল্লাশি করে। এটা কেন ভাই? বাড়ি বাড়ি যায় তল্লাশি করতে হবে কেন? আমি প্রবাসে থাকি, আমার ফ্যামিলিতে কেন পুলিশ যাবে? এটা কি বর্তমান সরকারের কি ন্যায় কোনো হইতাছে নাকি? এই যে মানুষকে হয়রানি, একটা মহিলা মানুষকে যে হয়রানি করতেছে, এ দায়ভার কার? শেখ হাসিনা যেখানে কোটার দাবি রাখবো কিভাবে, যিনি নিজেই তো বাপের কোটা নিয়ে সংসদে আছে।
তাই না? ধন্যবাদ আপনাকে।